আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 72 ঘন্টায় 4 বার হুতির মুহুর্মুহুর ড্রোন মিসাইলে ছিন্নভিন্ন মার্কিন নৌবহর, যা জানালো এএফপি, আল জাজিরা। নিজ দেশে অবাঞ্ছিত নেতানিয়াহু, তেল আবিবে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো ইসরায়েলির বিক্ষোভ। ফোন আলাপ, ট্রাম্পকে 1 ঘন্টা অপেক্ষায় রাখেন পুতিন, ক্ষমতার খেলায় পুতিনের জয়। তুরস্কের এরদোগানের প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুল বেওর ইমামোগ্লুকে আটক। আফগানিস্তান আমাদের শত্রু নয়, ইমরান খান। বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না ভারত, পাশে দাঁড়িয়েছে চীন। রয়টার্সের প্রতিবেদনে যা জানা গেল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 72 ঘন্টায় 4 বার হুতির মুহুর্মুহু ড্রোন মিসাইলে উত্তর লোহিত সাগরে দিকবিদিক ছুটেছে মার্কিন নৌবহর। টানা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি ডিস্ট্রয়ার। এএফপির খবরে বলা হয়, ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে বুধবার ফের আরও একটি মার্কিন জাহাজে হামলা চালিয়েছে। গত 72 ঘন্টায় এ নিয়ে চতুর্থবারের মতো মার্কিন জাহাজে হামলা চালালো হুতি বিদ্রোহীরা। এই অভিযানে বিমান বাহিনী রণতরী ইউএসএস হ্যারি ট্রোমার এবং বেশ কয়েকটি শত্রু যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে এই চতুর্থ হামলার তথ্য জানানো হয়েছে। হুতি ও যুক্তরাষ্ট্র সংঘাতের সবশেষ খবর জানাচ্ছেন সিদ্দিকুর রহমান। হুথিদের দাবি, লোহিত সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজগুলোর বিরুদ্ধে আরেকটি হামলা চালানো হয়েছে। গত 72 ঘন্টায় এটি তাদের বিরুদ্ধে চতুর্থ হামলা। হুথি যোদ্ধাদের দাবি অনুযায়ী তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং অন্যান্য জাহাজ লক্ষ্য করে ক্রুজ মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, এই হামলায় ক্রুজ মিসাইল ও ড্রোন ব্যবহার করা হয়েছে। এটি ইয়েমেনে মার্কিন হামলা প্রতিহত করার জন্য পরিচালিত হয়েছে। তিনি দাবি করেন, এই অভিযান সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। সারি আরও বলেন, মার্কিন আগ্রাসন ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনের অটল সমর্থনকে দমিয়ে দিতে পারবে না। তিনি সতর্ক করে দেন যে ইসরায়েল গাজার উপর হামলা ও অবরোধ বন্ধ না করা পর্যন্ত হুথিদের হামলা আরও তীব্রতর হবে। এর আগে হুথিরা ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, যা জানুয়ারি মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর প্রথম ঘটনা। এই ক্ষেপণাস্ত্র হামলায় কয়েক ঘন্টা আগে ইসরায়েল গাজায় একটি আকস্মিক হামলা চালায়। এই হামলায় 400-রও বেশি ফিলিস্তিনি নিহত হন। তাদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছেন। এই হামলার মধ্যে দিয়ে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যায়। নিজ দেশে অবাঞ্ছিত নেতানিয়াহু, তেল আবিবে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো ইসরায়েলের বিক্ষোভ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন দেশটির বাসিন্দারা। মঙ্গলবার রাতে তেল আবিবের হাবিবা স্কয়ারে জড়ো হন প্রায় 40,000 মানুষ। এ সময় বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে মিস্টার অ্যাবন্টমেন্ট অর্থাৎ অবাঞ্ছিত ঘোষণা করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। বিস্তারিত প্রতিবেদনে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 40,000 মানুষ বিক্ষোভে অংশ নিয়ে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভের মূল কারণ হল নেতানিয়াহুর পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাম মিয়ারা এবং গোয়েন্দা সংস্থা সিন বেতের প্রধান রোনেন বারকে অপসারণের পরিকল্পনা। বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে মিস্টার অ্যাবান্ডান্ট অর্থাৎ অবাঞ্ছিত বলে ঘোষণা করেন এবং তেল আবিবের জাতীয় থিয়েটার ভবনের দেয়ালে এই বার্তা প্রদর্শন করেন। বিক্ষোভে বক্তব্য দেন দেশটির সাবেক পুলিশ প্রধান রনি আইশটেক, সাবেক মোসাদ প্রধান তামির পার্দো এবং সাবেক সিন বেতের প্রধান ইকরাম কোহেন। আরও বক্তব্য দেন আইনাফ জাঙ্গাউকার। তিনি জিম্মি মাতান জাঙ্গাউকারের মা এবং নেতানিয়াহুর কঠোর সমালোচক। ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এবং নেতানিয়াহু সরকারের সাবেক সহযোগী মোশে ইয়ালনও বিক্ষোভে উপস্থিত ছিলেন। তাকে বিক্ষোভে প্রোটেক্টিভ ওয়াল ফর ইসরায়েল টি-শার্ট পরে ঘুরে বেড়াতে দেখা যায়। বিক্ষোভে বক্তৃতার শুরুর আগে উচ্ছ্বাসিত ইসরায়েলি রক সঙ্গীত বাজানো হয়। বিক্ষোভকারীরা এখনই এই একনায়ককে উৎখাত করার সময় বলেও স্লোগান দেন। ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে বহুল প্রত্যাশিত ফোন আলাপ হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। মঙ্গলবার দীর্ঘ সময় ফোনে কথা বলেন এই দুই নেতা, কিন্তু ফোন আলাপে যুক্ত হওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নাকি 1 ঘন্টারও বেশি সময় অপেক্ষায় রাখেন পুতিন। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। ব্লুমবার্গের বরাত দিয়ে সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, মঙ্গলবার দুই বিশ্বনেতা শেষ পর্যন্ত 1.5 ঘন্টা ফোনে কথা বলেন।
যেখানে পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে অস্বীকৃতি জানান। পরিবর্তে পুতিন কেবল ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর আক্রমণ বন্ধ করতে সম্মত হন। প্রতিবেদনে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পকে পুতিনের 60 মিনিটের বেশি সময় অপেক্ষা করানোর তুলনায় ফোনালাপে যেসব কথা হয়েছে তা তেমন মনোযোগ আকর্ষণ করতে পারেনি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্পের সাথে ফোন কলের ঠিক আগে পুতিন অন্য একটি অনুষ্ঠানে ছিলেন, যেখানে দেরি হওয়ার সতর্কবার্তার কথা শুনে তিনি হাসছিলেন। দ্য সান অনুসারে রাশিয়ান প্রেসিডেন্ট মস্কোতে একটি বার্ষিক অনুষ্ঠানে শিল্পপতি ও ব্যবসায়ীদের সাথে কথা বলছিলেন। মঙ্গলবার রাশিয়ান সময় বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে ট্রাম্পের সাথে তার নির্ধারিত ফোনালাপের ঠিক আগে এই অনুষ্ঠানটি হয়েছিল। বিকেল 4টার কিছু পরে উপস্থাপক পুতিনকে মনে করিয়ে দেন যে তিনি ফোন করতে দেরি করছেন। এটি শুনে ভিডিওতে রাশিয়ান প্রেসিডেন্ট হাসি মুখে কাঁধ ঝাঁকানোর ফুটেজ দেখা যায়। দ্য সান অনুসারে তিনি বিকেল 5টার দিকে ক্রেমলিনে পৌঁছান ফোন শুরু হওয়ার 1 ঘণ্টা পরে। সেই মুহূর্তের ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। অনেকে এটিকে ডোনাল্ড ট্রাম্পের অপমান এবং পুতিনের ক্ষমতার খেলার জয় বলে অভিহিত করেছেন। নেতাদের অপেক্ষা করানো পুতিনের পুরনো ক্ষমতার খেলা, কিন্তু এটা বেশ নিষ্ঠুর, একজন এক্স ব্যবহারকারী লিখেছেন। তুরস্কের ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগ্লুকে বুধবার সকালে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। টেলিভিশন চ্যানেল সিএনএন টার্কির প্রতিবেদন এই খবর জানানো হয়। এর আগে তুর্কি কর্তৃপক্ষ তার বিশ্ববিদ্যালয় ডিপ্লোমা বাতিল করে, যা তাকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিসেপ তাইপ এরদোগানকে চ্যালেঞ্জ করার সুযোগ থেকে বঞ্চিত করতে পারে। বুধবার এক প্রতিবেদনে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ইমামোগুলকে আটক করা হয়েছে অপরাধ সংগঠনের নেতা, ঘুষ গ্রহণ, টেন্ডার প্রতারণা এবং সন্ত্রাসী সংগঠনের সহায়তার অভিযোগে। 53 বছর বয়সী এই সমাজতান্ত্রিক রাজনীতিবিদ তার দলের পক্ষ থেকে একটি অডিও বার্তা শেয়ার করেছেন, যেখানে জানিয়েছেন নিরাপত্তা বাহিনী তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেছে এবং তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে পুলিশ ব্যবহার করার অভিযোগ তুলেছেন। ইমামোগুল তুরস্কের অন্যতম শীর্ষ বিরোধী নেতার একজন। গত বছর ইস্তাম্বুল মেয়র নির্বাচনে এরদোগানের মনোনীত প্রার্থীকে পরাজিত করার পর থেকে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাব্য শীর্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। তিনি আগামী রোববার তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা হওয়ার কথা ছিল। তার আটক হওয়ার আগে বিভিন্ন তদন্ত এবং মামলা চলছে। সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর মামলায় 7 বছরেরও বেশি কারাদণ্ড এবং রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা রয়েছে। এরদোগানের সমর্থকরা জাতীয়তাবাদ, ইসলামিক রক্ষণশীলতা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার উপর গুরুত্ব আরোপ করেন। অন্যদিকে ইমামোগুলের সমর্থকরা ধর্মনিরপেক্ষতা, সামাজিক গণতন্ত্র এবং ক্ষমতার কেন্দ্রীকরণের বিরুদ্ধে সংস্কারের পক্ষে। ইমামোগুলের বিরুদ্ধে সাম্প্রতিক যে গ্রেফতারি পরোয়ানা এবং তার বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বাতিল করা হয়েছে তা তুরস্কের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। অনেকের মতে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপগুলো রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং এরদোগানের ক্ষমতার প্রতি হুমকি হিসেবে তাকে নির্মূল করার প্রচেষ্টা। তবে এই প্রতিদ্বন্দ্বিতার ফলাফল তুরস্কের ভবিষ্যতের জন্য গভীর প্রভাব ফেলতে পারে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশের সরকারের উদ্দেশ্যে বলেছেন, আফগানিস্তান আমাদের শত্রু নয়। কেন তারা এটিকে আমাদের শত্রু বানানোর চেষ্টা করছে? কেন আপনি মুসলিম ভাইদের সঙ্গে যুদ্ধ শুরু করার চেষ্টা করছেন? ইমরান খানের বোন আলিমা খান মঙ্গলবার তার ভাইয়ের উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের একথা জানান। বিস্তারিত প্রতিবেদনে। পাকিস্তান সরকার আফগান সীমান্ত নিয়ে পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেওয়ার পরপরই এমন প্রশ্ন তুললেন ইমরান খান। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও টিভি। ইমরান খানের মন্তব্যটি এমন এক সময় এলো যখন দেশে সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান ঘটনা, বিশেষ করে খাইবার পখতুনখোয়া এবং বেলুচিস্তানে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সংসদীয় কমিটির ইন ক্যামেরা সভায় দেশের বেসামরিক এবং সামরিক নেতৃত্বের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক, 4 প্রদেশের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ওমর আইয়ুব এবং পাকিস্তান তেহরিক ই ইনসাফের সদস্যদের সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেননি। সামরিক নেতৃত্ব দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন। গত সপ্তাহে নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মির সন্ত্রাসীদের ট্রেনে ভয়াবহ হামলার কয়েকদিন পর উচ্চ পর্যায়ের এই বৈঠকটি অনুষ্ঠিত হল। এর ঊর্ধ্বধার বৈঠকটি গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2025 রিপোর্টে প্রকাশিত উদ্বেগজনক পরিসংখ্যানের প্রেক্ষাপটে অনুষ্ঠিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে পাকিস্তান সন্ত্রাসবাদের দ্বারা দ্বিতীয় সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে স্থান পেয়েছে।
বাংলাদেশিদের চাহিদা অনুযায়ী অথবা স্বাভাবিক মেডিকেল ভিসা দিচ্ছে না ভারত, এমন পরিস্থিতিতে এগিয়ে এসেছে চীন। দেশটি একই ধরনের সুবিধার প্রস্তাব দিচ্ছে বাংলাদেশিদের। 6টি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, বাংলাদেশের সূত্রগুলোর মধ্যে একজন জানিয়েছেন, যখন শূন্যতা তৈরি হয় তখন অন্যরা এসে সেই স্থান পূরণ করবে। এখন কিছু লোক থাইল্যান্ড ও চীন যাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো জানিয়েছে, আগস্ট মাস থেকে ভারত প্রতি কর্মদিবসে 1000 কম মেডিকেল ভিসা দিয়েছে, যা আগে ছিল 5 থেকে 7000। ভারতের দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনা অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে। এরপর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের চরম অবনতি হয়। উভয় দেশের সরকারি তথ্য অনুযায়ী 2023 সালে ভারত 20 লাখেরও বেশি বাংলাদেশিকে ভিসা দিয়েছে, যার অধিকাংশই চিকিৎসার জন্য। এখন ভারতে এমন অবস্থানের কারণে সেই সুযোগটাই নিচ্ছে চীন। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, মেডিকেল ট্যুরিজমের বাজারের সম্ভাব্য দেখতে এই মাসে একদল বাংলাদেশি চিকিৎসার জন্য দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনান সফর করছে। ওয়েন গত সপ্তাহে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে তাদের কমপক্ষে 14টি কোম্পানি বাংলাদেশের $230 মিলিয়ন বেশি বিনিয়োগ করছে, যা এই সময়ের মধ্যে যে কোনো দেশের মধ্যে সর্বোচ্চ। এদিকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করা ডক্টর ইউনূস চলতি মাসে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করতে চীন সফরে যাচ্ছেন। চীন ঢাকায় একটি ফ্রেন্ডশিপ হাসপাতাল চালু ও চিকিৎসার জন্য বাংলাদেশের জন্য প্রবেশাধিকার সহজ করার কথা চিন্তা করছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, পারস্পরিক সহযোগিতা আর গভীর এবং অনুসন্ধান করতে দেশটি বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করতে ইচ্ছুক। তিনি বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় বা এটি তৃতীয় পক্ষের কারণ দ্বারাও প্রভাবিত নয়। সূত্রগুলো জানিয়েছে, ভারতের বিলম্বিত ভিসা প্রক্রিয়া কেবল বাংলাদেশের সরকারকেই নয়, বরং বৃহত্তর জনগণকেও বিচ্ছিন্ন করে তুলছে, যা ভারতকে দীর্ঘ সময়ের জন্য ঢাকা থেকে দূরে রাখতে পারে, কারণ হাসিনার দলের দ্রুত প্রত্যাবর্তনের সম্ভাবনা কম। গত আগস্টে নয়াদিল্লি বাংলাদেশে অবস্থিত মিশন থেকে অনেক কূটনৈতিক ও তাদের পরিবারকে সরিয়ে নেয়। ভারত সরকারের সূত্র জানিয়েছে, তারা চায় যে অসুস্থ বাংলাদেশিরা ভারতের চিকিৎসার সুযোগ পাক। তাছাড়া বাংলাদেশে স্থিতিশীলতা ফিরলে মিশনগুলো কর্মীযোগ করা হবে। তবে একজন ভারতীয় বিশ্লেষক বলেন, এমন পরিস্থিতিতে চীনের আঞ্চলিক প্রভাব ক্রমশ বাড়ছে। দর্শক, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। 72 ঘন্টায় 4 বার হুতির মুহুর্মুহুর ড্রোন মিসাইলে ছিন্ন ভিন্ন মার্কিন নৌবহর, যা জানালো এএফপি, আল জাজিরা। নিজ দেশে অবাঞ্ছিত নেতানিয়াহু, তেল আবিবে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো ইসরায়েলের বিক্ষোভ। ফোন আলাপ, ট্রাম্পকে 1 ঘন্টা অপেক্ষায় রাখেন পুতিন, ক্ষমতার খেলায় পুতিনের জয়। তুরস্কে এরদোগানের প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুল বেওর ইমামোগ্লুকে আটক। আফগানিস্তান আমাদের শত্রু নয়, ইমরান খান। বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না ভারত, পাশে দাঁড়িয়েছে চীন, রয়টার্সের প্রতিবেদনে যা জানা গেল। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।